Hello my dear viewers, Assalamu alaikum. In this tutorial, I am going to discuss a very important short story, A Mother in Mannville, written by Marjani and Rawlings of HSC English First Paper textbook. It is in Unit 6, Lesson 3, according to the old edition of the text. But according to the new edition of the text, it is in Unit 5, Lesson 3. সে যাই হোক, আমরা গল্পটা শুরু করি। এ মাদার ইন ম্যানভিল। এই গল্পটার লেখক হচ্ছে মার্জরি কিনান রলিংস এর জীবনী এখানে শর্টকাট করে দেয়া আছে। আমরা মূল স্টোরিতে ফেরত যাই। দেখুন, মূল গল্পটা শুরু হয়েছে আরো অনেক পরে। আমরা সামনে এগিয়ে যাই, ঠিক এখান থেকে মূল গল্পটা শুরু হয়েছে। গল্পটির নাম হচ্ছে আ মাদার ইন ম্যানভিল। ম্যানভিল হচ্ছে একটা পাহাড়ের নাম, মাদার হচ্ছে মা, তার মানে ম্যানভিল পাহাড়ে এক মা। The orphanage is high in the Carolina mountains. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে অরফ্যানেজ। অরফ্যান হচ্ছে এতিম বালক বা বালিকা, এটি হচ্ছে নাউন অরফ্যান। আর অরফ্যান থেকে এসেছে অরফ্যানেজ, এজিই এই সাফিক্সটি যুক্ত করে অরফ্যানেজ অর্থাৎ এতিমখানা এই অর্থে এই নাউনটি ব্যবহার করা হয়েছে। এটিও নাউন, তার মানে এতিমখানা এই নাউনটির সিনোনিম আমরা কি বলবো? আমরা বলবো অ্যাসাইলাম, শেল্টার, পোর হাউস ইত্যাদি। যা হোক, তাহলে সেন্টেন্সটির অর্থ কেমন দেখুন। দ্য অরফ্যানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স। এতিমখানাটি ক্যারোলিনা পাহাড়ের উপরে বা উঁচুতে ছিল। আই ওয়াজ দেয়ার ইন দ্য অটাম। অটাম আবার দুই ধরনের, আর্লি অটাম, লেট অটাম। যা হোক, এখানে শুধু শরৎকালকে বোঝাচ্ছে। আই ওয়াজ দেয়ার ইন দ্য অটাম, আমি শরৎকালে সেখানে গিয়েছিলাম বা সেখানে ছিলাম। I wanted quiet isolation to do some troublesome writing. এখানে দেখুন, নতুন শব্দের মধ্যে রয়েছে কোয়েট। কোয়েট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে শান্ত, শিষ্ট, নিরিবিলি। আর আইসোলেট থেকে আইসোলেশন নাউন করা হয়েছে। আইসোলেশন মানে হচ্ছে একাকিত্ব। তাহলে এই আইসোলেশনের সিনোনিম হিসেবে আমরা বলবো সেপারেশন, রিমোটনেস, লনলিনেস, সেক্লুশন, অ্যালোননেস, সলিটিউড ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম আমরা কি বলবো? অনেকের মাঝে আছে এরকম কোনো কিছু হবে। তার মানে আমরা আইসোলেশনের অ্যান্টোনিম হিসেবে বলবো কম্পানিয়নশিপ, কোম্পানি, ইনক্লুশন, টুগেদারনেস ইত্যাদি। এরপরে দেখুন, ট্রাবল হচ্ছে নাউন আর সাম যুক্ত করে ট্রাবল সাম করা হয়েছে। ট্রাবল সাম হচ্ছে অ্যাডজেক্টিভ। ট্রাবল মানে হচ্ছে সমস্যা বা যন্ত্রণা বা কষ্ট। এখন এই ট্রাবল থেকে ট্রাবল সাম করা হয়েছে, তার মানে এই অ্যাডজেক্টিভটির অর্থ হবে যন্ত্রণাদায়ক। তার মানে এই ট্রাবল সামের সিনোনিম হিসেবে আমরা বলবো burdensome, problematic, painful, irritating, worrying, annoying, laborious, awkward, tedious ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম কি বলবো? খুব আনন্দদায়ক এরকম কোনো কিছু হবে। তার মানে আমরা ইংরেজিতে ট্রাবল সামের অ্যান্টোনিম হিসেবে বলবো কমফোর্টেবল, কমফি, কোজি, ইজি, জেন্টল, নাইস, প্লেজেন্ট, প্লেজিং, বেনিফিশিয়াল, ডেলিকেট, প্লেজারেবল ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। জটিল কিছু লেখালেখির জন্য আমি শান্ত এবং বিচ্ছিন্ন একটি পরিবেশ চেয়েছিলাম। I wanted mountain air to blow out the malaria from too long a time in the subtropics. ট্রপিক হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। এখন এখানে সাবট্রপিক মানে হচ্ছে উপক্রান্তীয় অঞ্চল। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। I wanted mountain air, আমি মাউন্টেন বাতাসকে অর্থাৎ পাহাড়ি বাতাসকে চেয়েছিলাম। কেন চেয়েছিলাম? টু ব্লো আউট দ্য ম্যালেরিয়া, ম্যালেরিয়া জামকে যাতে বাতাসে উড়িয়ে নিয়ে যায় বা বয়ে নিয়ে যায়। কোথা থেকে? ফ্রম টু লং এ টাইম ইন দ্য সাবট্রপিক্স, উপক্রান্তীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে যেই ম্যালেরিয়া জাম ছিল সেটা যাতে বাতাসে উড়িয়ে নিয়ে যায় বা বয়ে নিয়ে যায়, সেটার জন্য আমি পাহাড়ি বাতাস চেয়েছিলাম। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াবে ঠিক এইরকম। সুদীর্ঘ সময় উপক্রান্তীয় অঞ্চল থেকে পাহাড়ি বাতাস যাতে ম্যালেরিয়া জীবাণুকে বয়ে নিয়ে যায়, আমি সেই রকম পাহাড়ি বাতাস চেয়েছিলাম। I was homesick too for the flaming of maples in October and for corn stalks and pumpkins and black walnut trees. I found them all living in a cabin that belonged to the orphanage, half a mile beyond the orphanage farm. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে হোমসিক। হোমসিক মানে হচ্ছে গৃহকাতর, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই হোমসিকের সিনোনিম আমরা কি বলবো? নস্টালজিক, মেলাঙ্কলিক, উইস্টফুল, আনহ্যাপি, পিনিং, আপসেট ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম আমরা কি বলবো?
তাহলে হোমসিকের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো চেয়ারফুল, জয়াস, জুবিল্যান্ট, হ্যাপি, কন্টেন্ট, প্লিজড, গ্র্যাটিফাইড ইত্যাদি। আর দেখুন এইখানে একটি শব্দ রয়েছে ফার্ম। ফার্ম আমরা জানি ফার্ম মানে হলো খামার বাড়ি, এটি নাউন। তার মানে তাহলে এই ফার্মের সিনোনিম আমরা কি বলবো? ফার্ম হাউস, ফার্ম স্টেট, র্যাঞ্চ, এস্টেট ইত্যাদি। চলুন আমরা ভেঙে ভেঙে প্রথমে অর্থ করার চেষ্টা করি এবং বুঝে নেই। আই ওয়াজ হোমসিক টু, আমি বেশ গৃহকাতরও ছিলাম। ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপল লিভস ইন অক্টোবর, অক্টোবর মাসের ম্যাপেল লিফের অগ্নিশিখার প্রতি আমার হোমসিক ছিল। অ্যান্ড ফর কর্ন শক্স অ্যান্ড পামকিনস অ্যান্ড ব্ল্যাক ওয়ালনাট ট্রিজ, আর ভুট্টার আটি, কুমড়ো এবং কালো আখরোট গাছের প্রতি আমার গৃহকাতরতা ছিল। I found them all living in a cabin. আমি এই সবগুলোকেই আমার কেবিনের পাশেই পেয়েছিলাম। বিলং টু মানে কোনো কিছুর অধীনে থাকা। তাহলে দ্যাট বিলং টু দ্য অরফেনেজ, যেটা এতিমখানার অধীনেই ছিল। হাফ এ মাইল বিয়ন্ড দ্য অরফেনেজ ফার্ম, এতিমখানার খামার থেকে মাত্র অর্ধ মাইল এটা দূরে ছিল। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। অক্টোবর মাসের ম্যাপল লিপের অগ্নিশিখা আর ভুট্টার আটি, কুমড়ো এবং কালো আখরোট গাছের প্রতি আমার গৃহকাতরতা ছিল। আমি এ সবগুলো এতিমখানার খামারের আধা মাইল দূরে একটি কেবিনের পাশে একসাথে পেয়েছিলাম। When I took the cabin, I asked for a boy or a man to come and chop wood for the fireplace. আমি যখন কেবিন নিয়েছিলাম, আমি একটি ছেলে বা লোককে আসতে বলেছিলাম এবং আমার ফায়ার প্লেসের জন্য কাঠ কাটতে বলেছিলাম। I looked up from my typewriter one late afternoon, a little startled. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে স্টার্টলড। স্টার্টল ভার্ব থেকে ভার্বের পাস্ট পার্টিসিপল বানানো হয়েছে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। স্টার্টলড হচ্ছে চমকিত অথবা আশ্চর্যান্বিত অথবা হতবাক। তার মানে এই স্টার্টলড অ্যাডজেক্টিভটির সিনোনিম হিসেবে তাহলে আমরা বলবো ডিসকনসার্টেড, শকড, আপসেট, ওয়ারিড, অ্যাস্টাউন্ডেড, অ্যাস্টোনিশড, অ্যামেজড, সারপ্রাইজড, পারপ্লেক্সড ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? আশ্চর্য না হওয়া, অর্থাৎ চুপচাপ থাকা, শান্ত থাকা, নর্মাল থাকা, এরকম কোনো কিছু হবে। তার মানে স্টার্টেলড এই অ্যাডজেক্টিভটির অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো কাম, রিল্যাক্সড, কুল, আনরাফলড, ননচ্যালেন্ট, ডিসপ্যাশনেট, আনফ্লেপেবল, ক্যাজুয়াল, নর্মাল ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। আই লুকড আপ ফ্রম মাই টাইপরাইটার, আমি আমার টাইপরাইটার থেকে চোখ তুললাম। ওয়ান লেট আফটারনুন, এক বিকাল বেলা। আ লিটল স্টার্টেলড, এবং কিছুটা হতবাক হলাম বা আশ্চর্য হলাম। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াবে ঠিক এইরকম। এক বিকেলে আমি আমার টাইপরাইটার থেকে একটু চমকে উঠে তাকালাম। A boy stood at the door, and my pointer dog, my companion, was at his side and had not barked to warn me. দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে কম্পানিয়ন। কম্পানিয়ন হচ্ছে নাউন, এর মানে হচ্ছে সঙ্গী বা সাথী। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলবো অ্যাসোসিয়েট, কমরেড, চাম, পাল, ফ্রেন্ড ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? আমরা বলবো এনিমি, ফো, অ্যান্টাগনিস্ট, অপোনেন্ট ইত্যাদি। আর এইখানে আর একটি শব্দ রয়েছে দেখুন, বার্ক। বার্ক হচ্ছে ঘেউ ঘেউ করা, অর্থাৎ কুকুরের ডাক, এটা হলো ভার্ব। আর এদিকে আর একটি শব্দ রয়েছে ভার্ব, দেখুন ওয়ার্ন। ওয়ার্ন হচ্ছে সতর্ক করে দেওয়া বা সতর্ক করা। তার মানে এই ওয়ার্ন ভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলবো অ্যালার্ট, ফোরওয়ার্ন, অ্যালার্ম, ইনফর্ম, নোটিফাই, অ্যাডভাইস, কাউন্সেল ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো কাম, পেসিফাই, অ্যাপিস, সুথ, মলিফাই, প্লাকেট, কোয়েট, রিল্যাক্স ইত্যাদি। যাই হোক, তাহলে সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায় দেখুন। আ বয় স্টুড অ্যাট দ্য ডোর, একটা বালক দরজার ওখানে দাঁড়িয়েছিল। অ্যান্ড মাই পয়েন্টার ডগ, মাই কম্পানিয়ন, আমার যে সঙ্গী বা সাথী, আমার কুকুরটা, সেটা কি করেছিল? ওয়াজ অ্যাট হিজ সাইড, সেটা ওই বালকটির পাশে দাঁড়িয়েছিল। অ্যান্ড হ্যাড নট বার্কড টু ওয়ার্ন মি, এবং আমাকে সতর্ক করার জন্য কোনো ঘেউ ঘেউ করেনি। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় ঠিক এরকম। দেখলাম একটি ছেলে দরজায় দাঁড়িয়ে এবং আমার সঙ্গী শিকারী কুকুরটি তার পাশেই ছিল, কিন্তু আমাকে সতর্ক করার জন্য কোনো ঘেউ ঘেউ করেনি। দ্য বয় ওয়াজ প্রবাবলি 12 years old but undersized. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে প্রবাবলি।
প্রবাবল অ্যাডজেক্টিভ, প্রবাবলি অ্যাডভার্ব। এই প্রবাবলি মানে হচ্ছে সম্ভবত, তাহলে এই প্রবাবলি অ্যাডভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলবো পারহ্যাপস, পসিবলি, লাইকলি, পারসনস, কনসিভেবলি, ফিজিবলি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? নিশ্চিতভাবে অথবা অনড়ভাবে, এরকম কোনো কিছু হবে। তার মানে আমরা প্রবাবলি অ্যাডভার্বটির অ্যান্টোনিম হিসেবে বলবো সার্টেনলি, ইমপ্রবাবলি, ডেফিনেটলি, আনকোয়েশ্চনেবলি, অ্যাবসলিউটলি ইত্যাদি। আর এইখানে একটি শব্দ দেখুন, আন্ডারসাইজড। এটি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে অ্যাডজেক্টিভ। আন্ডারসাইজড হচ্ছে ছোট বা খাটো। তাহলে এই আন্ডারসাইজের সিনোনিম আমরা কি বলবো? আমরা বলবো টাইনি, স্মল, পিউই, ফিবল, পিউনি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম কি বলবো? অনেক বড়, এরকম কোনো কিছু হবে। তার মানে হলো এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো বিগ, হিউজ, জাইগান্টিক, লার্জ, কলোজাল ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। ছেলেটির বয়স সম্ভবত 12 বছর, কিন্তু খাটো। হি ওর ওভারঅলস অ্যান্ড আ টর্ন শার্ট অ্যান্ড ওয়াজ বেয়ারফুটেড। সে ঢিলা পায়জামা ও একটি ছেঁড়া শার্ট পরেছিল এবং খালি পায়ে ছিল। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখুন। হি সেইড, আই ক্যান চপ সাম উড টুডে। সে বলল, আজ আমি কিছু কাঠ কাটতে পারি বা কাঠ সেলাই করতে পারি। ইউ, বাট ইউ আর স্মল। তুমি তুমি তো অনেক ছোট। সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড, হি সেইড। সে বলল, কাঠ কাটার ক্ষেত্রে আকার কোনো ব্যাপার না। সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড, আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দ্য অরফানেজ এ লং টাইম। কিছু বড় বড় ছেলে কাঠ ভালো কাটে না, আমি অনেকদিন যাবৎ এই এতিমখানাতে কাঠ কেটে আসছি। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখুন। ভেরি ওয়েল, দ্যার ইজ দ্য এক্স। ঠিক আছে, খুব ভালো, ওইখানে কুঠার আছে। এক্স হচ্ছে কুঠার। গো হেড অ্যান্ড সি হোয়াট ইউ ক্যান ডু। এগিয়ে যাও আর দেখো কি করতে পারো। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর। এখানে লক্ষ্য করুন, ক্লোজিং দ্য ডোর এটি একটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের ব্যবহার রয়েছে। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, আমি কাজে ফেরত গেলাম। ক্লোজিং দ্য ডোর, দরজাটি বন্ধ করে। তার মানে আমি দরজা বন্ধ করে কাজে ফিরে গেলাম। হি বিগান টু চপ, সে কাঠ কাটা শুরু করলো। The blows were rhythmic and steady, and shortly I had forgotten him, the sound no more of an interruption than a consistent rain. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে রিদমিক। রিদম নাউন থেকে রিদমিক অ্যাডজেক্টিভ এসেছে, এর মানে হচ্ছে ছন্দময়। তার মানে এই রিদমিক অ্যাডজেক্টিভটির সিনোনিম হিসেবে আমরা বলবো টিউনফুল, ব্যালেন্সড, মিউজিক্যাল, সুইট, হারমোনিয়াস, মেলোডিয়াস, মেলোডিক ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? অছন্দময় অথবা কর্কশ, অমিল, এরকম কোনো কিছু বলবো। তার মানে রিদমিক এই অ্যাডজেক্টিভটির অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ডিসকর্ডেন্ট, ইনহারমোনিয়াস, জারিং, ডিসোন্যান্ট, হার্শ, ক্যাকোফোনাস ইত্যাদি। আর এখানে একটি শব্দ আছে, দেখুন, স্টেডি। স্টেডি হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে দৃঢ় অথবা স্থির অথবা অটল অথবা অবিচল। স্টেডি অ্যাডজেক্টিভ থেকেই স্টেডিনেস নাউন এসেছে, আর অ্যাডভার্ব হচ্ছে স্টেডিলি। তাহলে স্টেডি এই অ্যাডজেক্টিভটির সিনোনিম আমরা কি বলবো? স্টেবল, ফার্ম, সলিড, ফিক্সড, কনস্ট্যান্ট, আনওয়েভারিং, আনচেঞ্জিং, ইভেন, ইনভেরিয়েবল, আনভেয়ারিং, স্টিডফাস্ট ইত্যাদি। আর এটির অ্যান্টোনিম আমরা কি বলবো? নড়বড়ে অথবা যেটা সহজে পরিবর্তন হয়ে যায়, পরিবর্তনশীল, এরকম কোনো কিছু বলবো। তার মানে স্টেডির অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ইররেজলিউট, আনস্টেবল, ওয়েভারিং, আনস্টেডি, আনফিক্সড, ভেরিয়েবল, আনসেটেল, ইনস্টেবল, ইনকনসিস্টেন্ট ইত্যাদি। আর শর্টলি মানে খুব স্বল্প সময়ের মধ্যে বা তাড়াতাড়ি, এই অর্থে ব্যবহার করা হয়েছে। আর দেখুন, ইন্টারাপ্ট ভার্ব থেকে ইন্টারাপশন নাউন এসেছে। ইন্টারাপ্ট হচ্ছে ব্যাঘাত করা বা বাধা দেয়া, আর ইন্টারাপশন হচ্ছে নাউন, তার মানে ব্যাঘাত অথবা বাধা অথবা বিঘ্ন। তার মানে ইন্টারাপশন নাউনটির সিনোনিম হিসেবে আমরা বলবো ডিসরাপশন, ডিস্টারবেন্স, অবস্ট্যাকল, স্টপেজ, ডিলে, ইন্টারফারেন্স ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? যেটা কোনো বাধা বিঘ্নতা নাই, তার মানে অবিচল, চলছে, চলমান, এরকম কোনো কিছু হবে। তার মানে হচ্ছে ইন্টারাপশনের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো কন্টিনিউশন, পারসিস্টেন্স, কন্টিনিউয়ান্স, পারপিচুয়েশন ইত্যাদি। আর এখানে যে কনসিস্টেন্ট শব্দটি আছে, আমরা একটু আগেই বললাম কনসিস্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে অনবরত বা চলমান অথবা ধারাবাহিক এই অর্থে। ব্লো হচ্ছে আঘাত,
এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, আবার বলো যখন ভার্ব তখন হলো প্রবাহিত হওয়া অর্থে ব্যবহার করা হয়। এখানে আঘাত অর্থে ব্যবহার করা হয়েছে। আঘাতগুলো ছিল ছন্দময় এবং অবিচলিত বা দৃঢ়। অ্যান্ড শর্টলি আই হ্যাড ফরগটেন হিম, এবং খুব শীঘ্রই আমি তাকে ভুলে গেলাম। দ্য সাউন্ড নো মোর অফ অ্যান ইন্টারাপশন দেন এ কনসিস্টেন্ট রেইন। শব্দটা একটি ধারাবাহিক বৃষ্টির মতো লাগছিল, এর চাইতে বেশি কিছু না, অর্থাৎ কোনো ব্যাঘাত করার মতো কিছু না। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম: আঘাতগুলো ছিল ছন্দময় এবং অবিচলিত বা অবিচল, এবং আমি শীঘ্রই তাকে ভুলে গেলাম। শব্দটি বেশ ধারাবাহিক বৃষ্টির মতো ছিল এবং সেটা কোনো ব্যাঘাত সৃষ্টি করছিল না। I suppose an hour and a half passed, and I heard the boy's step on the cabin stool. The boy said, I have to go supper now, he said. I can come again tomorrow. দেখুন সেন্টেন্সটির অর্থকে আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। আই সাপোজ অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ পাস্ট, সম্ভবত 1.5 ঘন্টা অতিবাহিত হয়েছে। অ্যান্ড আই হার্ড দ্য বয়েস স্টেপ অন দ্য ক্যাবিন স্টোভ, এবং আমি ক্যাবিনের কাছে ছেলেটির পায়ের শব্দ শুনতে পেলাম। দ্য বয় সেড, বালকটি বলল, আই হ্যাভ টু গো টু সাপার নাও, আমাকে রাতের খাবার খাওয়ার জন্য এখনো যেতে হবে। আই ক্যান কাম এগেইন টুমরো, আমি আগামীকাল আসতে পারি। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। আমার মনে হয়েছে যে 1.5 ঘন্টা কেটে গেছে এবং আমি কেবিনে ছেলেটির পায়ের পদক্ষেপ শুনতে পেলাম। ছেলেটি বলল, আমাকে এখন রাতের খাবার খেতে যেতে হবে। সে বলল, আমি আগামীকাল আবার আসতে পারি। I said, I will pay you now for what you have done, thinking I should probably have to insist on an older boy. এখানে দেখুন একটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে ইনসিস্ট অন। ইনসিস্ট অন হচ্ছে কোনো কিছুর জন্য পিড়াপিড়ি করা। ইনসিস্ট ভার্বের সাথে সাধারণত অন হয়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। আমি বললাম, তুমি যা কাজ করেছো তার জন্য আমি তোমাকে এখনই মজুরি প্রদান করে দেব। ভেবেছিলাম সম্ভবত আমাকে একটি বড় ছেলেকে কাঠ কাটতে পাঠানোর জন্য জোর দিয়ে বলতে হবে। আজকে এ পর্যন্তই, আমরা পরবর্তী অংশটুকু পরবর্তী টিউটোরিয়ালে শিখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এভাবে পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।